প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাষ্ট্রপতির বাণী নিয়ে তোলপাড়। আসলে ঘটনা কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আগামীকাল 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তির দিন। এই বর্ষপূর্তি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী হিসেবে একটি কাগজ, এক কথার একটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং এই বাণীটিকে নিয়ে চর্চা হচ্ছে এবং কোনো বিদেশি গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনও করেছেন রাষ্ট্রপতি এমন বাণী দিলেন কেন, কিংবা রাষ্ট্রপতি আওয়ামী লীগের হয়ে এমন বাণী, আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এমন বাণী দিলেন কেন, এমন নানা রকম প্রশ্নের উদ্রেক হচ্ছে। আমি কে কি বলল, কোন গণমাধ্যম কি বলল, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আলাপ আলোচনা হলো, সেগুলো বাদ দিন। আমি আমার মতো করে কথা বলবার চেষ্টা করছি। আমরা কথা বলবার আগে 5 অগাস্ট 2024 সন্ধ্যেবেলা মহামান্য রাষ্ট্রপতির ভাষণে খুব কয়েক সেকেন্ডের একটা ক্লিপ একটু আপনাদের দেখিয়ে আসি। আপনারা দেখেছেন, তারপরে একটু পরিস্থিতিটা বোঝবার জন্য আমরা একটু দেখিয়ে এসে আবার কথা বলছি, প্লিজ। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, 5 অগাস্ট 2024 আপনারা মহামান্য রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণের শেষ অংশের একটু ক্লিপ দেখলেন। এই ক্লিপটা দেখে আপনি একদম কিচ্ছু বোঝেন না, রাজনীতি বোঝেন না, রাজনীতি করেন না, আপনার জ্ঞান গরিমাও নেই, শিক্ষা দীক্ষাও নেই, আপনি একদম সাধারণ মানুষ, বকলম একটা মানুষ। এই ভাষণের দৃশ্যটা যে দেখলেন, দেখে আপনার কাছে কি মনে হলো? এই ভাষণটাকে মহামান্য রাষ্ট্রপতি 5 অগাস্ট 2024 স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে, আপনি কি বলবেন? এই ভাষণটা আমার কাছে যদি শুনতে চান, এই ভাষণটা মহামান্য রাষ্ট্রপতির স্বতঃস্ফূর্ত ভাষণ কোনোভাবেই ছিল না। খুব সংক্ষিপ্ত একটি ভাষণ ছিল এবং এই ভাষণটি ছিল লিখে দেওয়া, তাকে যেভাবে বলতে বলা হয়েছে। দৃশ্য দেখুন না, 3 বাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেবেন আর 3 বাহিনী প্রধান তার পেছনে যেভাবে দাঁড়িয়ে আছেন। কি পরিস্থিতি, কি ভীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেদিন শুধুমাত্র রাষ্ট্রপতি, বঙ্গভবনে যারা আছেন তারাই জানেন। বাইরে থেকে এটি অনুমান করাও কঠিন। এই ভাষণটা যদি রাষ্ট্রপতির ভাষণ না হয়ে থাকে, গত 1 বছরে মহামান্য রাষ্ট্রপতির সাথে কি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবন জাতির একটা ভিন্ন ধারা, জাতির সর্বোচ্চ একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা সংবিধানের রক্ষক, রাষ্ট্রের রক্ষক, রাষ্ট্রপতি ভবন বা বঙ্গভবন বা রাষ্ট্রপতি, যার নামে পুরো রাষ্ট্রটাই পরিচালিত হয়। আপনারা জানেন, রাষ্ট্রের যে কোনো আদেশ রাষ্ট্রপতির আদেশ ক্রমে, একটা সরকারি চাকরির একটি বদলিও রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করা হলো। সেই রাষ্ট্রপতি ভবন গত 1 বছরে কি অবস্থায় আছে আপনারা একটু ডিপলি খেয়াল করলে বোঝেন। রাষ্ট্রপতির কার্যক্রম একদম সীমিত, রাষ্ট্রপতির কার্যক্রম সংবিধানে সীমিত, কিন্তু সম্মানের জায়গায় সর্বোচ্চ। সেই জায়গায় আজকে সম্মানটাও রাষ্ট্রপতির ভুলুণ্ঠিত। রাষ্ট্রপতির দপ্তরের অনেক কিছু সরিয়ে ফেলানো হয়েছে। রাষ্ট্রপতির কোনো মিডিয়াই নেই, রাষ্ট্রপতিকে মিডিয়ায় কোনো কথা বলতে দেওয়া হয় না, রাষ্ট্রপতির কোনো খবর কোনো মিডিয়ায় প্রকাশ করা হয় না। সরকারি মিডিয়ায় তো নিষিদ্ধ, বেসরকারি মিডিয়ায়ও নিষিদ্ধ। বেসরকারি মিডিয়া যদি রাষ্ট্রপতির খবর প্রচার করে, সেক্ষেত্রে চাপ আসে। রাষ্ট্রপতি শুধুমাত্র নামে মাত্র আছে, সোনার ডিম পড়া হাঁসের মতো রাষ্ট্রপতি এই মুহূর্তে আছে। রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কাছ থেকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অনেক কিছু কাজ করিয়ে নিতে হয়, সোনার ডিম পাড়িয়ে নেয়। এই নেবার জন্য রাষ্ট্রপতিকে রাখতে হয়, তাই রাখা। সোনার ডিম কেন বললাম? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ডগুলো করছে, তার বিপরীতে প্রতিনিয়ত এই যাবৎ গত 1 বছরে শতাধিক অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশগুলো জারি করবার এখতিয়ার কার? মহামান্য রাষ্ট্রপতির। সংসদ যদি না থাকে, আইন যদি পাশ না করা হয়, তাহলে কিন্তু অধ্যাদেশ জারি করা হয় এবং সেই অধ্যাদেশটি রাষ্ট্রপতি জারি করেন।
রাষ্ট্রপতিকে শুধুমাত্র একের পর অধ্যাদেশের ফ্যাক্টরি হিসেবে, উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করবার জন্য রাষ্ট্রপতিকে রাখা হয়েছে। আজকে রাষ্ট্রপতি 5 আগস্ট উপলক্ষে একটা বাণী দিয়েছে, যে বাণীর কাগজটা সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ঘুরে আমার কাছে এসছে। এই বাণীটাই যদি আসলে সঠিক হয়, সঠিক এ কারণে হয় কিনা বলছি যে এমন কাগজপত্র গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে ঘুরে বেড়ায়, পরবর্তীতে দেখা যায় এগুলো ফেক। পুলিশের অনেক অফিস অর্ডারের আদেশ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন সংস্থার আদেশ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়, রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়, পরবর্তীতে দেখা যায় ফেক। রাষ্ট্রপতির বাণী সংবলিত যে কাগজটি ঘুরে বেড়াচ্ছে সেটি যদি সঠিক হয়, এটি আপনি ভাবেন কিভাবে যে এটি রাষ্ট্রপতির লেখা বা রাষ্ট্রপতি নিজে এটা করেছেন? রাষ্ট্রপতির পুরো দপ্তরটা এখন কার? রাষ্ট্রপতির পুরো দপ্তরটা ইউনূস সরকারের। ইউনূস সরকার যেভাবে চাইছেন রাষ্ট্রপতিকে সেইভাবে জাস্ট সিগনেচার করিয়ে নিচ্ছেন রাষ্ট্রপতির কাছ থেকে। রাষ্ট্রপতিকে লিখে নিয়ে যান, নিয়ে গিয়ে সিগনেচার করিয়ে নেন। এই বাণীটাও যদি তেমনটা হয় তাহলে আপনি অবাক হবেন? অবাক হবেন না, এটি স্বাভাবিক। লিখে নিয়ে তার কাছে গিয়ে সিগনেচার করে নেওয়া হয়েছে। বলা হচ্ছে যে রাষ্ট্রপতি ভুল পাল্টে ফেললেন, রাষ্ট্রপতি তার পদে টিকে থাকবার জন্য ভুল পাল্টে ফেললেন। এগুলো একটিও সত্যি নয়। রাষ্ট্রপতি টিকে আছেন আসলে বিশেষ একটা প্রেক্ষাপটে। এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করার আসলে কোনো উপায় নেই বিধায় টিকে আছেন। রাষ্ট্রপতিকে অপসারণ করবার একাধিক ব্যবস্থা, একাধিক চিন্তা ভাবনা হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, মব বাহিনী লেলিয়ে দিয়ে কিংবা বিভিন্ন ভাবে। শুধুমাত্র ক্যান্টনমেন্টের সিগন্যাল না পাওয়াতে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত টিকে আছেন। আরেকটা কথা বলে রাখি যে রাষ্ট্রপতিকে যদি এরা অপসারণ করতে পারে, এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবার কোনো খবর নেই। এখন পর্যন্ত মনে হয় যে পারবে না। যদি পারে, রাষ্ট্রপতি তো আসলে চরম সংকটের মধ্যে আছেন। রাষ্ট্রপতিকে অপসারণ করলো, ধরুন যে কোনো একটা সিচুয়েশন ঘটিয়ে অপসারণ করলো, রাষ্ট্রপতিকে কি তারা ছেড়ে দেবে? রাষ্ট্রপতিকে সাথে সাথে অ্যারেস্ট করবে। প্রধান বিচারপতি, রাষ্ট্রের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রধান বিচারপতি, একজন সাবেক প্রধান বিচারপতিকে গত কয়েকদিন আগে আপনারা দেখলেন এবিএম খায়রুল হককে কিভাবে অ্যারেস্ট করা হলো। সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে পারে, আপনারা মনে করেন যে রাষ্ট্রপতিকে ছেড়ে দেবে? রাষ্ট্রপতিকে সাথে সাথে অ্যারেস্ট করবে। আমি রাষ্ট্রপতির যে বাণীটা ছড়িয়েছে তার একটু খানিকটা আপনাদের পড়ে শোনায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন, তারপরে নিজেদের মধ্যে এই আমার কথা যখন শুনছেন তখন একটু অনুভূতি জাগবার জন্য একটু পড়ি। একটা জায়গায় লিখেছেন, 3য় প্যারায় এই বাণীর লেখা আছে যে জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে ইত্যাদি অনেক কিছু। অর্থাৎ রাষ্ট্রপতি বিগত আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলেছেন, ফাঁসিবাদী বলেছেন, গুম খুন, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট। এখানে কয়েকটা শব্দের সাথে আমি একমত। মহামান্য রাষ্ট্রপতি এটি বলুন না বলুন একমত। দুঃশাসন, দুর্নীতি, লুটপাট এগুলো ছিল গত 16 বছর। এই শব্দ কয়েকটা সঠিক, কিন্তু আসলে ভাই এই বাণীটা তো রাষ্ট্রপতি লেখেননি। রাষ্ট্রপতির কাছে জাস্ট সিগনেচার নিয়েছে। সিগনেচার নিয়ে এটি রাষ্ট্রপতির কথা নয়। রাষ্ট্রপতি যেহেতু দলীয় একটা দলের রাষ্ট্রপতি, সেই হেতু সেই দলের সমালোচনা করবারও কথা নয়। তাকে যারা চেনেন, তাকে যারা জানেন, তিনি করবেন না। তবে তিনি করবেন না এটাও বলা ভুল। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও নিজেদের মধ্যে আলাপ আলোচনায় অনেক অনিয়ম নিয়ে কথা বলতেন। আমি জানি সেটা, যে এই কাজগুলো কেন হচ্ছে।
যখন তিনি রাষ্ট্রপতি হননি তখনও কথা বলতেন, নিজেরা আলাপ করতেন যে এগুলো কেন হচ্ছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি অন্যায়কে মাথা পেতে নেবার মতো মানুষ না। অন্যায়গুলো কেন হচ্ছে এই জিজ্ঞাসা তার ছিল, কিন্তু তার তখন কিছু করার ছিল না। আজকেও তার করার কিছু নেই। আবার অনেকে কখনো কখনো বলে থাকেন যে আজকে দেশের এই ক্রান্তিকালে রাষ্ট্রপতি কোনো ভূমিকা নিচ্ছে না, দেশে জরুরি অবস্থা জারি করছে না। ভাই, আপনারা শুরুতেই যে দেখলেন না, 3 বাহিনী প্রধান তার পেছনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। রাষ্ট্রপতির সাথে 3 বাহিনী প্রধান এভাবে ঘিরে আছেন। 3 বাহিনী প্রধান যদি কোনো সিদ্ধান্তে না আসেন, যদি কোনো উদ্যোগ না নেন, না নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির আসলে জরুরি অবস্থা জারিরও কোনো, তিনি সিগনেটরি, কিন্তু জরুরি অবস্থাটাকে বাস্তবায়ন করবার কিন্তু ক্ষমতা নেই। কাজেই জরুরি অবস্থার সিদ্ধান্তটাও ওই যে 3 বাহিনী প্রধান যে দাঁড়িয়ে আছে সেখান থেকে আসতে হবে, ক্যান্টনমেন্টে চেঞ্জ আসতে হবে। এছাড়া রাষ্ট্রপতির আসলে করণীয় কিছু নেই। এ প্রসঙ্গে একটি কথা এই মুহূর্তে মনে পড়ছে, কয়েকদিন আগে রাজসাক্ষী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আপনারা কি মনে করেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজে থেকে নিজের গা বাঁচানোর জন্য, পেট বাঁচানোর জন্য এটি হয়েছে? এটিও হয়নি। ঠিক তেমনি মহামান্য রাষ্ট্রপতিও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে, ভুল পাল্টিয়ে ফেলেছে, কিংবা তিনি তার পদে থাকবার জন্য এই কাজগুলো করছেন, এটি সঠিক নয়। আসলে রাষ্ট্রপতির হাত পা বাঁধা, যার দরুন আজকে এমন একটি বাণী যদি আগামীকালকে যায়ও, সেই বাণী গেলে অবাক হবার কিছু থাকবে না। এবং রাষ্ট্রপতির বাণী আগামী গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আসাতে যে সমালোচনাটা হচ্ছে, এই সমালোচনা করবারও কোনো কারণ নেই। সব কথার শেষ কথা বলবো, রাষ্ট্রপতি এই মুহূর্তে, আওয়ামী লীগ সরকার চলে গেছে, অনেকে বেঁচে গেছে, নিরাপদে দেশের বাইরে চলে গেছে। এই মুহূর্তে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছে রাষ্ট্রপতি। যদি এরা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে, মহামান্য রাষ্ট্রপতির ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কাজেই রাষ্ট্রপতির আসলে হাত পা বাঁধা। রাষ্ট্রপতি, আমরা আশা করি বা প্রত্যাশা করি, শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে এরা অপসারণ করতে পারবে না। রাষ্ট্রপতি থাকবেন এবং একটা পরিস্থিতি পরিবর্তন হবে। একটি জায়গায় ক্যান্টনমেন্টে যদি কোনো চেঞ্জ আসে, তাহলে অনেক কিছুর পরিবর্তন হবে। ক্যান্টনমেন্টে কি চেঞ্জ আসবে না আসবে সেটি আসলে এই মুহূর্তে বলা কঠিন। পর্যবেক্ষক হিসেবে শুধুমাত্র দেখেই যেতে হবে। এই দেখে যায় এবং দেখে কি ঘটছে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে যেটা বলতে চাই, আওয়ামী লীগের গেরিলা বাহিনী, গেরিলা ট্রেনিং এবং এটা নিয়ে যে সকল নাটক হচ্ছে, এই নাটকের নিন্দাবাদ জানাচ্ছি। যারা এই নাটক করছে তারা সরকারকে বিপদে ফেলতে চাচ্ছেন। যারা এই নাটক করছেন তারা আগামীতে যারা ক্ষমতা আসতে চান নির্বাচনের মাধ্যমে, তাদেরকে ভয় দেখাচ্ছেন এবং এই নাটকের মাধ্যমে জল ঘোলা করার জন্য এবং বাংলাদেশকে একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করার জন্য যে মাস্টার প্ল্যান তারা করছেন, এতে কোনো পক্ষে লাভ হবে না, বরং সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। শিরোনামে যেটা বলছি যে মানে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ গেরিলা ট্রেনিং করবে, তা বাংলাদেশের মধ্যে বসুন্ধরাতে কনভেনশন সেন্টার ভাড়া করে। তারপর সেখানে সেনাবাহিনীর একজন কর্মরত মেজর এসে এই ঢাকায় বসুন্ধরার মতো জায়গাতে কনভেনশন সেন্টার ভাড়া করে আওয়ামী লীগের লোকদেরকে ঢাকা শহর থেকে জড়ো করে সেখানে বসিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে শিক্ষা দিবেন কিভাবে AK-47 চালাতে হয়, কিভাবে গ্রেনেড মারতে হয়, কিভাবে গুপ্ত হত্যা চালাতে হয় প্রকাশ্যে। মানে মস্তিষ্কে যদি পছন্দ হয়, কি পরিমাণ অনুর্বর মস্তিষ্ক হলে একটা মানুষ এই ধরনের চিন্তা করতে পারে এবং এই ধরনের গল্প মানে তৈরি করতে পারে। দ্বিতীয়ত, যে এখানে শিরোনামে ব্যবহার করছি যে দামড়া কি আর গাছে ধরে। আপনারা তো দামড়া জানেন, যে আমরা সাধারণত গরুর বাচ্চাকে দামড়া বলি এবং এই দামড়াদের ছেলে, মানে ধরুন প্রকৃতিগত ভাবে গরুর যে বাচ্চা, মেয়ে বাচ্চা যেগুলো হয় গাভী, তো সেগুলো একটু মানে প্রকৃতির ছেলে মেয়েদের মধ্যে যে ধরনের থাকে একটু শান্তশিষ্ট হয়। কিন্তু যেগুলো ছেলে বাচ্চা হিসেবে, ষাঁড় হিসেবে ভবিষ্যতে
হবে বা যেগুলো আবাল হবে, মানে যাদের বিসি কেটে ফেলা হবে, আবাল হবে, তাদের যে প্রাথমিক অবস্থা শৈশব থেকে কৈশোরের যে তার উত্থানটা, বাছুর থেকে যখন সে বলদ অথবা ষাঁড় হবে, এর মাঝামাঝি যে জায়গাটি কৈশোর, ওটাকে বলা হয় দামড়া। তখন তার শিং উঠেনি, কিন্তু সে দামড়া আশ্চর্য আশ্চর্য ঘটনা করে। তখন তার পৌরুষত্ব আসেনি, তখন সন্তান উৎপন্ন করার মতো বীর্য তার শরীরে তৈরি হয়নি, কিন্তু সে দেখা গেল দামড়া তার মায়ের সঙ্গে সঙ্গম করার জন্য মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপরে তার শিং হয়নি, কিন্তু এই অবস্থাতে সে দেখা গেল শিংওয়ালা একটা বড় গরু, কিংবা ধরুন কোনো গৃহকর্ত্রী বা গৃহের মালিক সে বসে আছে, তার উপর আক্রমণ করে বসলো। এবং এই দামড়া, সে জানে যে তার দাঁত শুধুমাত্র ঘাস খাওয়ার জন্য। দামড়া কিন্তু অনেক সময় অনেকে কামড় দিয়ে ফেলে, ভীষণ রকম ভাবে কামড় দিয়ে ফেলে, তার একটা দুটা তিন চারটা দাঁত উঠে, কিন্তু সে জোরে কামড় দেয়। এরপর সে যেখানে সেখানে চাটাচাটি করতে যায়, তার ধারালো জিব্বা দিয়ে সে যা পারে সবকিছু, এমন কোন জিনিস নাই যে দামড়া সেগুলো টেস্ট না করে। তো এই কারণে বলা হয় যে মানে আমরা যখন কোনো নির্বোধ, বেকুব, রুচিহীন, অপদার্থ, তারপরে ব্যক্তিত্বহীন কোনো মানুষকে বোঝাতে চাই অনেকগুলো, তাকে আমরা বলি দামড়া। তো দামড়া জমিনে থাকে এবং গরুর পেট থেকে বের হয়, এ হলো বৈশিষ্ট্য। এখন সেই দামড়াকে আমরা আরো, যাকে বলা হয় মানে ছোট করার জন্য, আরো আশ্চর্য করার জন্য, আরো ব্যঙ্গাত্মক করার জন্য আমরা এই বাংলা ভাষায় ব্যবহার করি দামড়া কি আর গাছে ধরে। এখন এই ধরনের গল্প আমার কাছে মনে হয় যে একটা দামড়া যদি গরুর পেট থেকে না বের হয়ে কাঁঠাল গাছে একটা দামড়া জন্ম হয় এবং কাঁঠালের মতো একটা দামড়া ঝুলে থাকে, ওই দামড়াও সাধারণত এই ধরনের গল্প বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বোঝার চেষ্টা করুন যে গেরিলা যুদ্ধ কাকে বলে। বাংলাদেশের এই মাটিতে কখনো গেরিলা যুদ্ধ হয়নি। 1000, 2000, 3000, 5000 বছরে কখনো গেরিলা যুদ্ধ হয়নি। গেরিলা যুদ্ধ কাকে বলে? গেরিলা যুদ্ধ কাকে বলে সেটা যদি দেখতে যান, তাহলে তালেবানরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে সেটা একটু দেখে আসেন। তারপরে ভাইকিংসরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে, ভ্যান্ডালরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে। এই দামড়াদেরকে ভ্যান্ডালদের ইতিহাস পড়তে বলেন। তারপরে তাদেরকে সেই মানে অ্যাসাসিনেশন গ্রুপ, হাসাসিন গ্রুপ, আত্মঘাতী গ্রুপ কিভাবে মোর দ্যান 200 ইয়ার্স গেরিলা যুদ্ধ করেছে, আইএস কিভাবে গেরিলা যুদ্ধ করেছে, এই জিনিসগুলোর উপর গবেষণা করতে বলেন। তাহলে দেখবেন যে ওই যোদ্ধা, ওই মাটি, ওই পরিবেশ এই বাংলায় নেই। ফলে কখনো এখানে গেরিলা যুদ্ধ হয়নি, এখানে সম্মুখ যুদ্ধ হয়েছে। 71-এর যে যুদ্ধটি, এটাকে অনেকে গেরিলা বলার চেষ্টা করে, কিন্তু এটা কোনো অবস্থাতেই গেরিলার মধ্যে পড়ে না। এটা একটা স্বীকৃত ঘোষিত যুদ্ধ। এখানে যোদ্ধারা কৌশলগত কারণে কখনো পিছিয়ে গেছে, কখনো পালিয়ে থেকেছে, কখনো আক্রমণ করেছে, কিন্তু এটাকে ঠিক ওই গেরিলা অসংগঠিত কোনো গোষ্ঠী, তারা মানে যাকে বলা হয় সীমিত মানে স্বার্থ, তারপরে শেষে সুনির্দিষ্ট কর্মকাণ্ড, সীমিত স্বার্থ সুনির্দিষ্ট কর্মকাণ্ড নিয়ে যখন আজীবন যুদ্ধ করার, শত শত বছর ধরে যুদ্ধ করার একটা যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি 71 সালে ছিল না। তারা একটা সিস্টেমেটিক হয়তো রাষ্ট্র ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য পিছনে চেইন অফ কমান্ড ছিল, ভারত ছিল, ভারতীয় সেনাবাহিনী ছিল। তো এটার সঙ্গে আসলে সেই গেরিলা হয় না। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যে কয়বারই ক্ষমতায় এসেছে, প্রায় সব সময়টাতে তারা কতগুলো ক্রিটিক্যাল সময় পার করেছে। ফলে গেরিলা যুদ্ধ কি, কত প্রকার, এখানে বাংলাদেশে কি ব্যর্থতা, পুরো জিনিস তাদের মুখস্থ। এখানে যত সন্ত্রাস হয়েছে গেরিলা যুদ্ধের নামে, জাসদ করেছে, জাসদ আসলে আওয়ামী লীগের সৃষ্টি করা। মানে আওয়ামী লীগের ক্রিম, যারা ছাত্রলীগের ক্রিম, তারাই আসলে আওয়ামী লীগ থেকে বের হয়ে আওয়ামী লীগকে হটানোর জন্য ছাত্রলীগ করেছে। তো কাজেই গেরিলা কাকে বলে তারা তো জানে, মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছে। গেরিলা কাকে বলে তারা খুব ভালো করে জানে। এবং এই বাংলাদেশে সন্ত্রাস করে বা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে সফল হয়েছে এরকম সম্ভাবনা গত 100 বছরের ইতিহাসে শূন্য। ফকির মজনু শাহর বিপ্লব বলেন, সন্ন্যাসী বিপ্লব বলেন, তেভাগা আন্দোলন বলেন, মাস্টারদা সূর্য সেনের যে বিদ্রোহ বলেন, নকশাল আন্দোলন বলেন, সব ব্যর্থ। সিপাহী বিপ্লব বলেন, মানে রাষ্ট্রশক্তির সাথে আসলে সেটা কখনো পেরে ওঠেনি। তো এই জিনিসগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা কি জানে না? এরপরে 75-এর 15ই আগস্টের পর কাদের সিদ্দিকী এরকম একটা গেরিলা বাহিনী করার চেষ্টা করেছিলেন। 71-এ তো তার একটা বিরাট বাহিনী ছিল, 10 থেকে 12 হাজার লোক তার আন্ডারে ছিল, সশস্ত্র মানুষ। তো সেই মানুষ
তিনি চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার পেছনে ভারতের সরাসরি হাত ছিল, এবং তখন তিনি সেই চেষ্টা বাংলাদেশে বসে করতে পারেনি। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের সীমান্তের উপরে গিয়ে নিরাপদ আশ্রয় পৌঁছে ওখানে গিয়ে কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল একেবারেই শূন্য, 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 শূন্য। আবার বঙ্গবন্ধুর জমানাতে যে জাসদ একটু লাফালাফি করেছে, সেটা জিয়াউর রহমান সাহেবের জমানাতে এসে একটা উফ শব্দ করতে পারেনি, স্টপ করে দিয়েছেন তিনি, একদম ফুল স্টপ, ডট, দাড়ি কমা, সেমিকোলন বন্ধ করে দিয়েছেন সব। এই বাংলায় যে গেরিলা যুদ্ধ সম্ভব নয়, সশস্ত্র যুদ্ধ সম্ভব নয়, এটা সন্তুল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন। এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ক্ষুদ্র একটা এলাকাতে তারা সেটা কখনো পারেনি, কখনো তারা পারেনি। তারা অল্প সময়ের জন্য সেই পাহাড়িতে গভীর অরণ্যে তারা বসবাস করে, তাদের 1,500-2,000 লোক চেষ্টা করেছে। এখন আমাদের আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র তারা কি পার্বত্য চট্টগ্রামে এরকম সন্ত্রাস করতে চায়? কখনোই নয়। তারা যদি এখন পার্বত্য চট্টগ্রামে গিয়ে এরকম একটা সন্ত্রাসী বাহিনী গঠন করে, তাহলে সেখানে KNF, তারপর সেখানে শান্তি বাহিনী, অর্থাৎ 30-35টি সশস্ত্র যে পার্বত্য সংগঠন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে মায়ানমারের যে সমস্ত রোহিঙ্গাদের 3-4টি গ্রুপ রয়েছে সীমান্তের এপারের এবং ওপারের, সব মিলিয়ে প্রায় 40টি গ্রুপ, উপগ্রুপ, সশস্ত্র গ্রুপ 3টে পার্বত্য জেলার গহীন অরণ্যে আছেন। এরাই তো এখন আওয়ামী লীগের লোকজনকে ওই অঞ্চলে কোনো কিছু করতে গেলে মেরে ফেলবে, সম্ভবই না। আর আমাদের যে জনগণ, সেই জনগণ যে কোনো লোককে, সেটা আওয়ামী লীগ হোক, যা হোক, কারো হাতে যদি অস্ত্র দেখে, ব্লেড দেখে, খুঁট দেখে, তাকে সে আওয়ামী লীগের হোক, যে কোনো লোকের হোক, এমনকি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক হোক, পাবলিক যদি দেখে যে এই লোকটা কাঁটা রাইফেল হাতে, রামদা হাতে ঘোরাফেরা করছে, পাবলিক সংঘবদ্ধ হয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। আমাদের এই সমাজ এই যে ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে, চোখ উঠিয়ে ফেলে, ফলে এখানে সশস্ত্র কোনো জিনিস আমাদের এই শান্তিপ্রিয় জাতি পছন্দ করেন, এটা আওয়ামী লীগ জানে। এখন সেই আওয়ামী লীগ বাংলাদেশে গেরিলা যুদ্ধ করছে, নাম্বার 1। এটা কোনো বেকুব দামলাও এই কথা চিন্তা করবে না। 2 নম্বর হলো পরিস্থিতিটা কি, যেখানে একটা মিছিল করতে পারছে না, যেখানে আওয়ামী লীগের কোনো একটা নেতা, বেশিরভাগ নেতা বিদেশে বসে তারা এখনো পর্যন্ত ভিডিও কলে তারা কথা বলেন না। এখন পর্যন্ত শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, তিনি অডিও বার্তা দেন, কিন্তু তার মুখ দেখান না। কেন বলেন তো? যেখানে শেখ হাসিনা মুখ দেখাতে পারছেন না, যেখানে আপনার আওয়ামী লীগের কোন শীর্ষ নেতৃবৃন্দ তারা মুখ দেখাতে পারছেন না, তো সেখানে বাংলাদেশে এমন কি বীর হয়ে গেল আওয়ামী লীগের মধ্যে, শেখ হাসিনার চেয়ে বড় বীর, ওয়াজুল কাদের চেয়ে বড় বীর, যারা এই বসুন্ধরাতে গিয়ে একসাথে 4-5 লোক বসে একেবারে সেই ক্লাসে যেভাবে সামরিক স্কুলে, মিলিটারি একাডেমিতে যেভাবে একজন প্রশিক্ষক যেভাবে অস্ত্র শিক্ষা দেয়, ট্রেনিং দেয়, ঠিক এইভাবে বসুন্ধরাতে বসে ট্রেনিং দিচ্ছে। মেজাজটা ঠিক থাকে না। যে আমাদের এই যে জাতীয় মূর্খতা, আমরা গণহারে কতটা মূর্খ হয়ে গেছি, আমাদেরকে যারা সাধারণ জনগণ সবাই মূর্খ ভাবছে, আর নিজেরা কত বড় মূর্খ হয়ে গেছে যে এই ধরনের একটি গল্প এনে আবার আমাদের সামনে দেওয়া হচ্ছে, আর আমরা সেটা নিয়ে শিরোনাম করছি, সেটা নিয়ে কথাবার্তা বলছি, এবং এই ধরনের অথর্ব কথাবার্তা শোনা মন ও মস্তিষ্কের উপর একটা চাপ। এগুলো শুনলে আপনি বোকা হয়ে যাবেন, এগুলো দেখলে আপনি অন্ধ হয়ে যাবেন। এগুলো নিয়ে কথাবার্তা বেশি বলা বলি করলে আপনার মস্তিষ্কের যে সাধারণ নিউরনগুলো যে অ্যাক্টিভ থাকে, এগুলো অ্যাক্টিভ না হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনি একটা অথর্ব লোক হয়ে পড়বেন। এই যে গণমূর্খতা, এই গণমূর্খতার কারণে সুরেশারি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এগুলো বেড়ে ওঠে। তখন পর্যন্ত জনগণ সচেতন হয়। এখানে যদি হঠাৎ করে কেউ এসে বলে যে আমি এই গুলিস্তানে এসে দেখেছি আজকে ইবলিশ শয়তানে আসছে, তার 4টা কান আছে, 64টা দাঁত আছে এবং পিছনে 10টা লেজ আছে, এরকম শাহবাগ চত্বরে আমি 10 ইবলিশ শয়তানকে দেখছি একবার, আর ওই বাংলাদেশ ব্যাংকের সামনে, শেয়ার মার্কেটের সামনে এরকম 10-12টা ইবলিশকে আমি ঘোরাফেরা করতে দেখেছি। গায়ের রং, নিচের অংশ সাদা, পা দুটো সাদা, ঘোড়ার মতো পা, হাত 2খানা হলো মুরগির মতো হাত, এবং পেটটা গাধার মতো পেট, আর মুখটা হলো কি বলবো সেই জলহস্তির মতো। এই হলো ইবলিস। আপনি বলেন তো, বিশ্বাস করবেন আপনি? এই গল্পটা আপনার কাছে যতটা না যাকে বলে অলৌকিক মনে হবে, অবাস্তব মনে হবে, নিষ্ঠুর মনে হবে, মিথ্যা মনে হবে, তার সাথে আওয়ামী লীগের এই মুহূর্তে গেরিলা যুদ্ধ, বিএনপির গেরিলা যুদ্ধ, ওই যে জামাত গেরিলা যুদ্ধ করছে আওয়ামী, যে সময় আওয়ামী লীগের লোকজন বলতো, আমি ঠিক তখন এই ভাষায় কথা বলেছি। সেগুলো 2011, 12, 13 সনের, 14 সনে, 15 সনে আমার ভিডিওগুলো দেখেন, লেখালেখিগুলো দেখেন। ফলে দেখেন ওই যে আমরা যে তখন বোকা হয়ে গেছিলাম, বেশিরভাগ মানুষ আওয়ামী লীগের এই নাটক, জঙ্গি নাটক তারা প্রতিবাদ করেনি, কিছু মানুষ বিশ্বাস করেছে, আর মূর্খ দলরা এই জঙ্গি নাটক সাজিয়েছে। দেখেন তারা কিন্তু শেখ হাসিনাকে 5 মিনিট ক্ষমতায় রাখতে পারেনি, তারা সবার আগে পালিয়েছে, সবার আগে তারা পালিয়েছে। এখন এই যে
ঘটনা তৈরি করা হচ্ছে, এটা মূলত সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য। একজন মেজর দেখেন যদি জুলুম করা, অত্যাচার করা হয়, সে বলে যে ঘটনার সাথে কারা কারা জড়িত, সে কোর্ট মার্শালে গিয়ে যদি জুলুম অত্যাচারে 100 জন জেনারেলের নাম বলে, তারপরে 100 জন তো জেনারেল বাংলাদেশে, মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার থেকে শুরু করে শীর্ষ 100 জন কর্মকর্তার নাম বলেন যারা বিএনপি করে বা ধরেন যারা জামাত করে, বা একটা গ্রুপ তাদেরকে টার্গেট করেছে, তাদের বিরুদ্ধে বলে তাদেরকে কোনো রকম বাছবিচার না করে আপনি চাকরি থেকে বহিষ্কার করে দিলেন, জায়গা ফাঁকা হলো, আর ওখানে গিয়ে আপনি বসে পড়লেন। আবার সেই মেজর সে যদি বলে দেয় যে ঠিক আছে আমার সঙ্গে পুলিশের অমুক জড়িত, আমার সঙ্গে সিভিল সার্ভিসের অমুক জড়িত, আমার সঙ্গে রাজনীতিবিদদের অমুক জড়িত, তখন আপনি কি করবেন বলেন? এই যে এটা যেটা কত বড় বিশৃঙ্খলা তৈরি করছে এই ধরনের নাটক, সেই নাটকের ফলে দেখেন আমাদের সেই আওয়ামী লীগ জমানাতে এই নাটকের ফলে পুরো ইসলামাইজেশনটা থমকে দাঁড়িয়েছিল। যেভাবে পাইকারি হারে আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, পাইকারি হারে যেভাবে জামাতের নারী পুরুষ সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল, বলে তো আওয়ামী লীগের 2 পয়সা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আর ওর ফলে যে সকল আলেমদেরকে ধরা হয়েছিল তাদের সাহস কমেছে না বেড়েছে? তাদেরকে যে কারণে স্তব্ধ করার চেষ্টা করেছিল, অনেকের নখ তুলে নেওয়া হয়েছে, অনেকের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, অনেকে পিটিয়ে হাঁটু ভেঙে দেওয়া হয়েছে। দেখেন তো তারা সেই অবস্থায় বের হয়ে এখন রাস্তায় আওয়ামী লীগের যেভাবে বিষোদ্গার করা হচ্ছে উইথ ডকুমেন্ট, প্রমাণ সহকারে। আওয়ামী লীগ জামানাতে একজন কর্নেল হাসিনুর রহমান র্যাবের, যে তাকে 2বার গুম করা হয়েছে। এতগুলো গুম করার পর তাদের মুখ বন্ধ করা গেছে। দেখেন তথ্য এবং উপাত্ত সহ এখন হাসিনুর রহমান সাহেব সামনে এসে কি বলতেছে। তারপরে গোলাম আজম সাহেবের ছেলে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, মীর কাসিম সাহেবের ছেলে, যাদেরকে গুম করা হয়েছিল, আওয়ামী লীগের 2 পয়সা লাভ হয়েছে, এখন তারা মানে নিজেরাই এটা জীবন্ত ডকুমেন্টে পরিণত হয়েছেন। আচ্ছা ধরুন যাদেরকে একেবারে গুম করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সেই 7 মার্ডার, কিংবা ধরুন ইলিয়াস আলী, এরকম অজানা অনেক পরিবার থেকে গুম করা হয়েছে, যাদেরকে খুঁজে পাওয়া যায় না, যাবেও না। আওয়ামী লীগের লাভ হয়েছে? সেই পরিবারগুলোর কি খুব বেশি ক্ষতি হয়েছে? কিচ্ছু হয়নি। এই সমস্ত নাটক ফাটক বাদ দিয়ে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করেছেন, ভালো কথা, এখন রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, সুন্দরভাবে মোকাবেলা করেন, ভালো ভালো কাজ করেন। শেখ হাসিনা যে সকল মন্দ কাজ করেছে একটাও করার দরকার নেই। শেখ হাসিনা যে সকল ভালো কাজ করেছে আপনি তার চেয়ে আরো 10 গুণ ভালো কাজ করেন। আপনি পদ্মা নদীর উপর, মেঘনা যমুনার উপর, গোমতী, কুশিয়ারা, এরকম 100টা সেতু নির্মাণ করেন। এই যে এমআরটি লাইন, যেটা আমাদের মেট্রো রেল, এটাকে আপনি সারা দেশে ছড়িয়ে দেন। আপনি এক্সপ্রেসওয়ে করেন, মানে ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়ে করেন, একটা কয় টাকা লাগে? এখান থেকে ধরুন ঢাকা চিটাগং যে এক্সপ্রেসওয়ে প্ল্যানটা রয়েছে সব মিলিয়ে 1500 কিলোমিটার বা 150 কিলোমিটার হবে হাইয়েস্ট, যদি স্ট্রেট ওয়েতে করেন। ঢাকা থেকে ডাইরেক্ট চিটাগং চলে যাবে স্ট্রেট ওয়েতে। তো এখানে 150 কিলোমিটার এক্সপ্রেসওয়ে করতে বেশি টাকা লাগে না? তো করেন না, শুধুভাবে করে ফেলেন, এবং বেশি সময় লাগে না। চীন বলেন, জার্মানি বলেন, জার্মানির অনেক প্রতিষ্ঠান আছে, জাপানের অনেক প্রতিষ্ঠান আছে, ওয়াইসি কর্পোরেশন থেকে শুরু করে বিশ্বনন্দিত অনেক প্রতিষ্ঠান আছে। আমি চায়নাতে অনেক জার্মান প্রতিষ্ঠান দেখেছি, 100 বছর আগে রাস্তা করেছে, এখন পর্যন্ত অক্ষত। যারা জীবনে কখনো ঘুষ দেয় না, জার্মান জাতি, মানে জাপানিরা ঘুষ দেয়, আমেরিকানরা ঘুষ দেয়, ইংল্যান্ডরা ঘুষ দেয়, একমাত্র পৃথিবীর যে জাতি গোষ্ঠী যারা ঘুষ দেয় না এগুলো জার্মানি। জার্মানির ওদের ওই রক্তের মধ্যে একটা সততা আছে। আপনি জার্মান কোম্পানিগুলোকে দেন, এখনো জার্মানির পৃথিবীর বড় কোম্পানিগুলো সব মানে সেই বিএমডব্লিউ, মার্সিডিজ, হাইডেলবার্গ থেকে শুরু করে যত নাম করা কোম্পানিগুলো আজ দেখেন, সিমেন্স দেখেন, এসবই তো জার্মান কোম্পানি। কোনো জার্মান কোম্পানি অবশ্যই আমেরিকানরা কিনে নিয়েছে, এরপরে এগুলো শয়তান হয়ে গেছে। কিন্তু যেগুলো এখনো জার্মান ম্যানেজমেন্টে আছে সেখানে আপনি ঘুষ দিতে পারবেন না, কখনো ঘুষ দিতে পারবেন না। যেমন বায়ার্স নামের একটা প্রতিষ্ঠান ছিল, আমি যেটা জানলাম। তো বায়ার্স ওরা করতে কি, ওরা অনেক হাজার হাজার কেমিক্যাল তৈরি করতে। এর মধ্যে আমরা যে দাঁতে যে লাগাই, যাকে বলা হয় পুডিং লাগাই, ফিলিং করি দাঁতের, এইরকম একটা কেমিক্যাল বাংলাদেশে অ্যাক্সেটিভ ভাবে বায়ার্স দিত, এবং 20 বছর 30 বছরে সেগুলো উঠতো না। কিন্তু এখন সেগুলো সেই ডেন্টিস্টে লাগায় 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে, এমনকি লাগিয়ে আসি 1 সপ্তাহ পরে সেগুলো খুলে যায়, আবার যেতে হয়। তা আমি একদিন একজন প্রফেসরকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কেন হচ্ছে? আমার মা এত সালে 1986 সনে আমি তাকে ফিলিং করিয়েছি, এখন পর্যন্ত সেটা রয়েছে। উনি বললেন যে দেখেন এই জার্মানির যে কোম্পানিটা বায়ার্স, এটা দেউলিয়া হয়ে যায়, এটা আমেরিকান একটা কোম্পানি কিনে নেয়, কিনে নেওয়ার পর সেই কোয়ালিটিটা তারা রাখেনি, এখন সব 2 নম্বর জিনিসে ভরা আমরা গালি খাচ্ছি, এবং রিয়ালিটি। তো এভাবে আপনি যদি কাজ করেন, উন্নয়নের মতো কাজ করেন, তাহলে তো আসলে আওয়ামী লীগের জন্য আপনাকে চিন্তাই করতে হবে না। আওয়ামী লীগ মরে যাবে, যেভাবে মুসলিম লীগ মরে গেছে। নামগন্ধ আছে মুসলিম লীগের কোনো নামগন্ধ আছে বলেন? মরে গেছে, তা আওয়ামী লীগ মরে যাবে। কিন্তু তা না করে এই যে যত নাটক করার চেষ্টা করবেন, এই নাটক করার চেষ্টা করার পরে এই যে সমস্ত লোক আওয়ামী লীগ করতো না তারাও সারা জীবন আওয়ামী লীগ করতে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।